এখানে দেখো, দ্য ওয়াটার অফ তুরাগ ইজ পলিউটেড, হিয়ার ওয়াটার ইজ। এই ওয়াটার শব্দের সাথে আমরা ছোট থেকে পরিচিত। ওয়াটার মানে পানি, আর পানি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তো এটার উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিয়ে দাও পরীক্ষার মধ্যে। সাথে সাথে তোমার এই প্রশ্নের উত্তরটা ভুল। এর কারণ কি? প্রথম কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়ে এই পানিটাকে নির্দিষ্ট করা হয়েছে। যেরকম আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে সেটাকে নির্দিষ্ট করেছিলাম, সেম এখানেও কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পানিটাকে নির্দিষ্ট করা হয়েছে। কার পানি? তুরাগ নদীর পানি। নির্দিষ্ট করে তুরাগ নদীর পানিকেই কিন্তু বোঝানো হচ্ছে। এখানে আমরা যে খাবার পানি খাচ্ছি বা ব্রহ্মপুত্রের যে পানিটা, সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে না। সমগ্র পানি বোঝালে সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, বাট এখানে নির্দিষ্ট করে তুরাগ নদীর পানি বোঝানো হয়েছে। তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারবে না। এটা কি হবে? একটা কমন নাউন হয়ে যাবে। তো এই পানিটাকে কি আমরা নির্দিষ্ট করতে পারি? প্রপার নাউন করতে পারি? প্রপার নাউন কি? একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। এখানে তুরাগ এটা প্রপার নাউন হতে পারে, কিন্তু এখানে দা ওয়াটারটা সেটা কিন্তু প্রপার নাউন হতে পারে না। যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে নির্দিষ্ট করা হয় তখন সেটা হচ্ছে একটা কমন নাউন, আর যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে নির্দিষ্ট করা হয় তখন সেটা হচ্ছে একটা কমন নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি গুণ না বুঝিয়ে গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখনও সেটা একটা কমন নাউন। এখন এখানে দা ওয়াটারটা যে কমন নাউন হয়েছে, এরকম আরো অনেক ম্যাটেরিয়াল নাউন থাকবে যেগুলোর পূর্বে দা ব্যবহৃত হলেই সেটা হচ্ছে একটা কমন নাউন হয়ে যাবে। তো আমরা আরো কিছু উদাহরণ দেখবো। তা দেখার আগে সেম অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয় তার দুটা ইনফরমেশন জেনে নেব। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে যদি নির্দিষ্ট করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যাবে। এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি বস্তুকে বোঝালে তা হচ্ছে কমন নাউন। যেরকম অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে গুণ না বুঝিয়ে গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছিল, সেম এখানে ম্যাটেরিয়াল নাউন দিয়ে উপাদান না বুঝিয়ে অর্থাৎ গোল্ড না বুঝিয়ে গোল্ডের রিং বোঝালে তা হচ্ছে একটা কমন নাউন। সেটা আমরা পূর্ববর্তী ক্লাসেই পড়ে এসেছি। দ্য নেকলেস, দ্য রিং, এগুলো হচ্ছে কি? কমন নাউন, রাইট? তো আরেকটা উদাহরণ দেখি। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল, হিয়ার নেল ইজ এ অবলিক এন। এখানে ড্রাইভ দ্য নেল, এই নেলটা কি? নেল অর্থ কি? এই নেল অর্থ হচ্ছে প্যারেক। প্যারেক চিনো? এক এক ভাষায় এক একজন এক একটা বলে থাকে। এই প্যারেকটা হচ্ছে অনেকে তার কাটা বলে, অনেকে লোহা বলে, যেটা আমরা দেয়ালে হাতুড়ি দিয়ে লাগাই বা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে অনেক সময় লাগিয়ে থাকি। তো এটা হচ্ছে প্যারেক। এখানে বলা হয়েছে ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর দিয়ে প্যারেক চালাও, এরকম একটা কথা, বা টেবিলের মধ্যে প্যারেক লাগাও, যেটাই হোক না কেন। যেখানে প্যারেক, প্যারেকটা কি? একটা উপাদান দিয়ে তৈরি বস্তু। লোহা কি দিয়ে তৈরি হয়? আয়রন দিয়ে তৈরি হয়। তো এই আয়রনটা হচ্ছে উপাদান, এই আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাও। কিন্তু এখানে এই নেল দ্বারা কি বোঝাচ্ছে? এই আয়রন দিয়ে তৈরি প্যারেককে বোঝাচ্ছে, একটা বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ উপাদান না বুঝিয়ে উপাদান দিয়ে তৈরি বস্তুকে বোঝাচ্ছে। সুতরাং এটা তো ম্যাটেরিয়াল নাউন হবে না। এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে একটা কমন নাউন। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যথাসম্ভব তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখন দেখবো কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়। কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হয়, একদম প্রথম ক্লাসের শেষ দিকে কালেকটিভ নাউন এবং কমন নাউনের যে পার্থক্যটা ছিল, কালেকটিভ নাউন ভার্সেস কমন নাউন, সেখানে আমরা এটা দেখে এসেছি। তো এখন এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করবো না, সরাসরি এখানে লাইনটা দেওয়া আছে যে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে বা শেষে অ্যাস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হলেই কিন্তু কালেকটিভ নাউনটা কমন নাউন হয়েছে। কারণটা কি? যখন বলা হয় ক্লাস তখন এটা কালেকটিভ নাউন, সমজাতীয় সকলকে বোঝাচ্ছে। এখন সমজাতীয় সকলকে বোঝানো, এক জাতীয় সকলকে বোঝানো, এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা সমস্যা থেকেই থাকে যে সমজাতীয় সকলকে কখন বোঝাচ্ছে, এক জাতীয় সকলকে কখন বোঝাচ্ছে। এত কিছু ভাবার দরকার নাই, সরাসরি মনে রাখবা কালেকটিভ নাউনটা হচ্ছে অনেকগুলা কমন নাউনের সমষ্টি। অর্থাৎ কালেকটিভ নাউন যখন বলা হবে সেই নাউনটার মধ্যে অনেকগুলা কমন নাউন থাকবে থাকবে থাকবে। যেরকম ক্লাস, এখানে অনেকগুলো কমন নাউন আছে। কি কি আছে? স্টুডেন্ট আছে। ক্লাস কি স্টুডেন্ট ছাড়া হবে? হবে না। তাহলে সেই স্টুডেন্টটা কি? একটা কমন নাউন, রাইট? এখন ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে, টিচার আছে, চেয়ার আছে, টেবিল আছে, অনেকগুলা কমন নাউন একসাথে আছে। তো সেই ক্ষেত্রে এই ক্লাসটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কিন্তু যখন এখানে ক্লাস না বলে ক্লাসের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যায় তখন সেটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকে না, সেটা একটা কমন নাউন হয়ে যায়। সেটা কিভাবে হয়ে যায়? যেরকম বলা হলো টু ক্লাসেস, সেই দুটো ক্লাসের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে এক জাতীয়, অর্থাৎ একই রকম। যেরকম ক্লাস টু এর মধ্যে দুইটা সেকশন আছে, এ সেকশন, বি সেকশন। তো দুইটা সেকশনের মধ্যে যা পড়ানো হবে সব কি সেম পড়ানো না? সেম পড়ানো হবে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা হচ্ছে একটা কমন নাউন। তো আমরা এটাকে আরো ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেখি। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 30 পাবলিক। এখানে পাবলিক যে শব্দটা সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। যখন শুধুমাত্র পাবলিক বলা হচ্ছে তখন এই পাবলিক কি? আমাদের দেশের জনসংখ্যা হতে পারে, আমাদের ভার্সিটি কলেজ শিক্ষার্থী হতে পারে, বা সারা বিশ্বের যে কোনো স্থানের যে কোনো জায়গার জনসংখ্যা হতে পারে। এখানে 30 দিয়ে সেই পাবলিকটাকে আমাদের ক্লাসের 30 জন জনসংখ্যার কথা বলা হয়েছে। তো এখানে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 30 পাবলিক, আমাদের ক্লাসে 30 জন সদস্য আছে। তো এখানে এই পাবলিকটার কালেকটিভ নাউন থাকলো না, এটা কি হয়ে গেল? একটা কমন নাউন হয়ে গেল।
কারণ এখানে একটা সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। কালেক্টিভ নাউনের পূর্বে যখন সংখ্যাবাচক শব্দ বসে এবং শেষে অ্যাস বা ইএস যুক্ত হয়, তখন সেটা কালেক্টিভ নাউন থেকে কমন নাউনে ট্রান্সফর্ম হয়। আশা করি ক্লিয়ার। এখন দেখবো কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়। আওয়ার টিম ইজ বেটার দেন ইউরস, হেয়ার টিম ইজ। এখানে টিমটা কি? এই টিমটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন, এটা কিন্তু কমন নাউন না। এখন এখানে আওয়ার টিম দিয়ে আমাদের চ্যানেলে একটা পোল দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল এটা একটা প্রপার নাউন, বাট এটা ভুল ছিল। কারণ আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স, এখানে টিমটা হচ্ছে অনেকগুলো কমন নাউনের সমষ্টি। এখানে প্লেয়ার আছে, কোচ আছে, ব্যাট আছে, বল আছে, তো অনেক কিছু আছে। সেখানে ফুটবলও থাকতে পারে। যেই দল যে খেলার টিম হয়ে থাকে সেই দল অনুসারে হচ্ছে সেখানে সমজাতীয় অনেক কিছু থেকে যায়, যার কারণে টিমটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন, এটা কিন্তু প্রপার নাউন না। তো এই কোশ্চেনের সাথে আরো একটা কোশ্চেনের সিমিলারিটি আছে, সেই জন্য এখানে এই কোশ্চেনটা ইনপুট করা হয়েছে। দেখো 2 নম্বর কোশ্চেনে বলা আছে আওয়ার ফাদার উইল সেভ আস, দেয়ার ফাদার ইজ। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, বয়, গার্ল, এই সবগুলাই কি কমন নাউন না? তো এখানে ফাদার তো কমন নাউন হওয়ার কথা, রাইট? কিন্তু এখানে ফাদার কিন্তু কমন নাউন না, ফাদারটা হচ্ছে প্রপার নাউন। এর কারণটা কি? এর কারণটা জানার জন্য আমরা একটা ইনফো দেখবো। ইনফোটা হচ্ছে কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝালে এবং তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে প্রপার নাউন হয়। এই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলেই কিন্তু সেটা প্রপার নাউন হবে। ক্যাপিটাল লেটার যদি না থাকে তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হবে না। কারণ প্রপার নাউনের বৈশিষ্ট্যই হচ্ছে একটা নির্দিষ্ট নাম এবং সেই নির্দিষ্ট নামটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা থাকে। যেরকম দা পদ্মার, এই পদ্মা কিন্তু ছোট হাতে লেখা না, এই পিটা কিন্তু বড় হাতে থাকে। যেরকম ঢাকা, ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন, আর এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে ক্যাপিটাল লেটারই থাকে। এখানে প্রথম কথা তো বুঝলাম যে ক্যাপিটাল লেটার লিখতে হবে, ফাদারের এফ ক্যাপিটালে আছে, কিন্তু এটা কিভাবে একটা নির্দিষ্ট নাম বোঝাবে সেটা কিভাবে বুঝবো? আওয়ার ফাদার উইল সেভ আস, মানে আমাদেরকে রক্ষা করবে। আমাদেরকে কে রক্ষা করতে পারে? আমাদের প্রভু যিনি, তিনি তো গড। তো এখানে আওয়ার ফাদার দিয়ে আমাদের গড বা আল্লাহ কে বোঝানো হয়েছে। তো সুতরাং এখানে একটা নির্দিষ্ট সত্তাকে বোঝানো হয়েছে, যে কারণে এই আওয়ার ফাদারটা আর কমন নাউন থাকে নাই, এটা প্রপার নাউন হয়ে গেছে। যে আওয়ার ফাদার উইল সেভ আস, দ্যাট মিনস আল্লাহ উইল সেভ আস। সো এটা হচ্ছে একটা প্রপার নাউন। তো এখন এখানে যদি কোনো কিছু ক্যাপিটাল লেটারে লিখে দেয়, কমন নাউনের কোনো কিছু ক্যাপিটাল লেটারে লিখে দিল, আর সেটা কিন্তু সাথে সাথে প্রপার নাউন হবে না। কারণ এখানে শর্ত আছে, নির্দিষ্ট নাম বোঝালে। এখানে কিন্তু এবং বা দেওয়া নেই। যদি এখানে এবং এর পরিবর্তে বা থাকতো, তাহলে কিন্তু এটা তুমি বলতে পারতা যে ক্যাপিটাল লেটারে যদি কোনো কমন নাউন লেখা থাকে, তাহলে সেটা একটা প্রপার নাউন হয়ে যাবে। কারণ তুমি এই ক্যাপিটাল লেটার গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবা যে এগুলো সেন্টেন্সের শুরুতে আছে বা সেন্টেন্সের শেষে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটারও থাকতে পারে, যেরকম স্টেট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যাপিটাল লেটারই থাকে। তো কোনো শব্দ ক্যাপিটাল লেটার থাকলেই যে সেটা প্রপার নাউন হয়ে যাবে তা না, তা কিন্তু নির্দিষ্ট হতে হবে। যেরকম ফাদার, এখানে আওয়ার ফাদার দ্বারা আমাদের আল্লাহকে বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝানো হয়েছে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তার জন্য এটা হচ্ছে একটা প্রপার নাউন। আশা করি ক্লিয়ার। আমরা এখন দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে প্রপার নাউন হয়। পূর্বে একটা স্লাইডে দেওয়া ছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়, যেখানে দা চ্যারিটি ছিল, তারপর দ্য কাইন্ডনেস ছিল। আর সেগুলো কি কারণে প্রপার নাউন না হয়ে কমন নাউন হয়েছে সেটার ব্যাখ্যা দিয়েছি। তাহলে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কিভাবে প্রপার নাউন হবে সেটা দেখা যাক। অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে এবং ক্যাপিটাল লেটারে লিখলে তা প্রপার নাউন হবে। আগের দুটো উদাহরণে দা চ্যারিটি ছিল, কিন্তু চ্যারিটির সি কিন্তু ছোট হাতে ছিল। দা কাইন্ডনেস ছিল, এখানেও কাইন্ডনেস এর কে কিন্তু ছোট হাতে ছিল, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে ছিল না। সেহেতু এই দুইটা কিন্তু প্রপার নাউন হতে পারতো না, তাই এরা হচ্ছে কমন নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন প্রপার নাউনে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই দায়ের কোনো প্রয়োজন নেই। এই দা ছাড়াও এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা প্রপার নাউন হতে পারে। কারণ কি? প্রপার নাউনের দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সেটা নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি বা কোনো কিছুর নাম হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সেটা ক্যাপিটাল লেটারে হতে হবে। আর ক্যাপিটাল লেটার ছাড়া সেটা প্রপার নাউন হবে না। এখন যদি বলো করি, এই নামটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে লেখা হয়, তখন কি তুমি কে ছোট হাতে লেখো নাকি বড় হাতে লেখো? নামের লেটার সর্বদা ক্যাপিটাল লেটারে হয়, আর এটাই হচ্ছে মূলত প্রপার নাউন। যদি তুমি ছোট হাতের কে দিয়ে করিম লেখো, তাহলে সেটা তোমার ভুল হবে, সে উত্তরটা ভুল হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন প্রপার নাউন হবে? যখন সেটা ব্যক্তি বৈশিষ্ট্যকে আরোপ করবে এবং ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। চলো কিছু উদাহরণ দেখা যাক। এখানে প্রথম উদাহরণ হিসেবে আছে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়। এখানে দেখো এই অ্যাম্বিশন, এটা অর্থ কি? উচ্চাকাঙ্ক্ষা। বাহ্যিক ভাবে এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন,
কিন্তু বাহ্যিকভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও এই লেখাটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আছে, আর সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, বাকিগুলো সব স্মল লেটারে হয়। কিন্তু এখানে এই লেখাটাও কিন্তু বড় হাতে, তার মানে এটা দিয়ে কি ইন্ডিকেট করছে? প্রপার নাউন ইন্ডিকেট করছে। এখন এই রুলস এর মধ্যে আরো একটা কথা বলা হয়েছিল যে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা। এই সেন্টেন্সে কিভাবে এই অ্যাম্বিশন দ্বারা ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয়েছে সেটা যদি দেখতে যাও তাহলে এটাকে বঙ্গানুবাদ করতে হবে। লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়। এর অর্থটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা যেন তাদের দরকারি পরিশ্রমকে নিয়ে উপহাস না করে। কাদের? তাদের। কি? অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, ইউজফুল টয়েল এটার অর্থ হচ্ছে দরকারি পরিশ্রম। উচ্চাকাঙ্ক্ষা যেন তাদের দরকারি পরিশ্রমকে উপহাস না করে। কাদের? তাদের। তো এটা কি ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হচ্ছে না? ব্যক্তির বৈশিষ্ট্য কোনটা এখানে, ইউজফুল টয়েল নাকি অ্যাম্বিশন? এই অ্যাম্বিশনটা যে এদের, এই ব্যক্তিদের যে উচ্চাকাঙ্ক্ষাটা আছে সেটা যেন তাদের দরকারি কাজকে উপহাস না করে। তো দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, ব্যক্তি বৈশিষ্ট্যকে আরোপ করা হয়েছে এবং সেটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। তার মানে এই অ্যাম্বিশনটা হচ্ছে একটা প্রপার নাউন। কারণ বাকি যতগুলো নাউন আছে সেটা ম্যাটেরিয়াল হোক, কমন হোক, কালেকটিভ হোক, তারা যদি সেন্টেন্সের মাঝে বসে তাহলে সর্বদা সেটা স্মল লেটারে হয়। শুধুমাত্র প্রপার নাউন গুলোই কোনো সেন্টেন্সের মাঝখানে বসলেও তা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এখানে দ্বিতীয় উদাহরণে বলা আছে, ডেথ লেইস হিজ আইসি হ্যান্ডস অন কিংস। অ্যাবস্ট্রাক্ট নাউনের শর্তানুযায়ী যদি কোনো ওয়ার্ডের শেষে টিএস থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যাদের ট্রান্সফরমেশন অফ নাউন সম্পর্কে কোনো ধারণা নেই তাদের ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? কিন্তু যারা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে চুজ করবে তাদের কোশ্চেনটা কেটে দেওয়া হবে, তাদের উত্তর ভুল হবে। কারণ এখানে ডেথ দ্বারা কিন্তু মরণকে বোঝাচ্ছে না, এই ডেথ দ্বারা কিন্তু এখানে একটা ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ডেথ লেইস হিজ আইসি হ্যান্ডস অন কিংস মানে মৃত্যু তার বরফের হাত রাজাদের উপরে রাখে। কে রাখে? মৃত্যু রাখে। মৃত্যু তার হাত, তার মানে এটা একটা ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই ডেথটা এখানে আর অ্যাবস্ট্রাক্ট নাউন রইলো না, এই ডেথ এখন প্রপার নাউন হয়ে গেছে। কারণ এই ডেথ দ্বারা একটা ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ডেথ লেইস হিজ আইসি হ্যান্ডস অন কিংস, মৃত্যু তার বরফের হাত রাজাদের উপরে রাখে। আর এখানে ক্যাপিটাল লেটারে আছে এবং ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করছে, সুতরাং এই ডেথটা হচ্ছে একটা প্রপার নাউন। আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী টপিক দেখা যাক। কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? একটা গুণ, বৈশিষ্ট্য যেটা দেখা যায় না। তো কমন নাউন তো আমরা দেখতেই পারি। তো কমন নাউনটা তখনই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যখন সেটা একটা গুণে পরিণত হবে বা সেটা আমরা আর দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না। সেটা এখানে একটা সুন্দর কথায় লেখা আছে যে কমন নাউনটি দ্বারা অভ্যন্তরীণ গুণ বোঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সেক্ষেত্রে কমন নাউনটির পূর্বে দা বসে এবং শেষে ইন বসে। এবং কমন নাউন কোন গুণ? বয় হচ্ছে একটা কমন নাউন। এখন বয়ের পূর্বে যদি দা থাকে এবং ইন থাকে তখন সেটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এখন আমরা উদাহরণের মাধ্যমে সেটা আরো ক্লিয়ার করবো। চেক দ্য বিস্ট ইন ইউ হেয়ার বিস্ট। বিস্ট অর্থ হচ্ছে পশু। তো পশু বলতে তো অনেক পশু, এখানে এক জাতীয় সকল পশুকেই বোঝাচ্ছে, তাই না? কিন্তু এর পূর্বে একটা দা ব্যবহার করা হয়েছে এখানে, দা, আর লাস্টে বলা হয়েছে ইন। এর মানে কি? চেক দ্য বিস্ট ইন ইউ, মানে তোমার মধ্যে যে পশুত্বটা আছে, তোমার মধ্যে যে গুণটা আছে, যে পশুর মতো একটা গুণটা আছে, সেই গুণটাকে চেক করার কথা বলা হয়েছে। তো এইটাই হচ্ছে চেক দ্য বিস্ট ইন ইউ। এখানে কিন্তু এই বিস্ট দ্বারা একটা পশুত্ব, এটা একটা গুণ বোঝাচ্ছে। তো সুতরাং এটা কিন্তু আর প্রপার নাউন বা কমন নাউন কোনোটাই না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেম দ্য মাদার। মাদার হচ্ছে একটা কমন নাউন, এখানে মা জাতীয় সবাইকে বোঝাচ্ছে, এক জাতীয় সব। কিন্তু দ্য মাদার ইন হার অ্যারোস এট দ্য সাইড অফ দ্য পোর বয়, এর কথা হচ্ছে গরিব ছেলেটিকে দেখে তার মধ্যে যে মার একটা মনোভাব আছে সেটা জেগে উঠলো। তো এখানে কিন্তু মাকে বোঝানো হয় নাই, এখানে মায়ের মতো যে অনুভূতিটা বা মনোভাবটা সেটার কথা বোঝানো হয়েছে। দ্য মাদার ইন হার অ্যারোস এট দ্য সাইড অফ দ্য পোর বয়, এই মাদার দ্বারা মাকে না বুঝিয়ে মায়ের অনুভূতিকে বোঝানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ গুণ কার মধ্যে? তার মধ্যে। সেজন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ছিল ট্রান্সফরমেশন অফ নাউনের সকল টপিকের বিস্তারিত আলোচনা। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের নাউনের যাবতীয় বেসিক ধারণা। এখন শুধুমাত্র একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন। সেই টপিকটা পড়ার পূর্বে মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবো নাউনের উপর পরবর্তী ক্লাসে। এর কারণটা হচ্ছে এখন পর্যন্ত যা পড়ছি, প্রপার নাউন, কালেক্টিভ নাউন, কমন নাউন, নাউনের 5 প্রকার এবং ট্রান্সফরমেশন অফ নাউন, ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যা 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 টপিক পড়ছি এর মাধ্যমে আমাদের 90% নাউন কমপ্লিট হয়ে গেছে। 10% নাউন হচ্ছে সেই আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের মধ্যে বাকি আছে।
সেই টপিকটা আমরা আমাদের 5 নম্বর ক্লাসে আলোচনা করব, কারণ চতুর্থ ক্লাসে মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে নাউনের যত কোশ্চেন এসেছে পূর্ববর্তী সালগুলোতে সেই কোশ্চেন গুলো সলভ করবো। দেখবো এই 3টা ক্লাসের মাধ্যমে তুমি কি কি শিখতে পেরেছো এবং সেই প্রশ্নগুলো তুমি সঠিকভাবে উত্তর করতে পারছো কিনা সেটা তুমি নিজেও যাচাই করবা। সেটা যাচাই করার পর আমরা আমাদের পঞ্চম ক্লাস, সেটা হয়তো শেষ ক্লাসও হতে পারে, সেই ক্লাসের মাধ্যমে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আজকের ক্লাসটি তোমার অনেক ভালো লেগেছে এবং এই ক্লাসটি তোমার অনেক উপকারে আসবে। যদি এই ক্লাসটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবে। তাছাড়া এই ক্লাসটির সকল পর্ব আমাদের অ্যাডমিশন প্রিপারেশন স্পেশাল ব্যাচ দ্য সার্জন এবং দ্য স্ক্যালপল B02 ব্যাচে ইনক্লুড করা হয়েছে। সেই দুটি ব্যাচে যারা ভর্তি হবে কেবল তারাই এই সিরিজের সবগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর নাউনের 5টি ক্লাস বা নাউনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কেবলমাত্র ইউটিউবে আপলোড করা হবে। সুতরাং যারা এই কোর্সটি সম্পূর্ণ করতে চাও, অর্থাৎ মেডিকেলের জন্য ইংরেজি বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, 100% প্রিপারেশন কমপ্লিট করতে চাও, তারা আমাদের মেডিকেল ব্যাচ দ্য সার্জন ব্যাচে ভর্তি হতে পারো। এখন সেই ব্যাচে ভর্তি চলছে, আগামী 18 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে, তার মধ্যে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি চাও তাহলে সেই ব্যাচটিতে ভর্তি হতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং এসএসসির সাথে থেকে তোমার পড়াশোনাকে আনন্দময় করে তোলো। আল্লাহ হাফেজ।